শুভেচ্ছা। দুপুরে বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। শুরুতেই শিরোনাম। মিয়ানমারের আরাকান আর্মির তাড়া খেয়ে নতুন সশস্ত্র গ্রুপের আনাগোনা। রুমা থানচি সীমান্তে চিঠিতে অবাধে চলার অনুরোধ জানালেও কঠোর বিজিবি। আমাদের সীমান্তের ভেতরে কোনো আর্মড গ্রুপকে আমরা অ্যালাউ করি না। সাবেক আইজিপি বেনজিরকে দেশে ফেরাতে সরকারের আবেদন, যথাযথ প্রক্রিয়া অনুসরণের কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরও একটি আরবিতে ট্রান্সলেট করার বিষয় ছিল, একটা পিটিশন, সেটা করে ওই বিকেলেই তারা ডিপ্লোম্যাটিক ব্যাগে করে। প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন সফরে গুরুত্ব পাবে শ্রমবাজার মুক্ত বাণিজ্য চুক্তি। বেইজিং এর সঙ্গে তিস্তা বহুমুখী প্রকল্প নিয়ে আলোচনার কথা জানালেন সচিব। উভয় দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্বাক্ষরিত হবে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে আবারও ইসরায়েলের হামলা। নেতানিয়াহুর বিরুদ্ধে শান্তি আলোচনা ভণ্ডুল চেষ্টার তথ্য। জেনেভায় বসার ইঙ্গিত ইরান যুক্তরাষ্ট্রের। ধানমন্ডি লেকে তৈরি হচ্ছে নজরুল মঞ্চ, থাকছে শিশুদের খেলার জায়গা ও টয়লেট। ৭৫ কোটি টাকার প্রকল্পের কাজ শেষ হবে আগামী বছর জুলাইয়ে। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আনাগোনা বেড়েছে নতুন একটি সশস্ত্র সংগঠনের। চলতি বছর মিয়ানমারের চীন প্রদেশের পালেতোয়া টাউনশিপে এই সংগঠন আত্মপ্রকাশ করে। আরাকান আর্মির অত্যাচারে টিকতে না পেরে গেল ২ মাস ধরে বান্দরবানের রুমা ও থানচি সীমান্তে অবস্থান করছে সংগঠনের সদস্যরা, যারা খোদ বিজিবিকে চিঠি দিয়ে সীমান্তে অবাধে চলাচলের অনুরোধ জানিয়েছে এবং সেই চিঠির একটি কপি যমুনা টেলিভিশনের হাতে এসেছে। সম্প্রতি বান্দরবান ও সীমান্তের বিভিন্ন এলাকা ঘুরে নতুন এই সংগঠনের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান। ছবি তুলেছেন আরেক সহকর্মী জিহাদ ইসলাম। সশস্ত্র এই দলটিকে প্রথমে দেখা যায় এপ্রিলের মাঝামাঝিতে বান্দরবানের বাংলাদেশ ভারত মিয়ানমার সংযোগস্থল বা তিনমুখ পিলার সংলগ্ন কেসপাই পাড়া এলাকায়। এরপর টংব্রাই, ডুলুচাঁদ, থান্দই, ক্রামসিপাড়া সহ বেশ কয়েকটি পাড়ায় তাদের উপস্থিতি দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সবশেষ গেল মে মাসের শেষের দিকে তাদের দেখা যায় থানচি উপজেলার ৩-২ ইউনিয়নের পাউপাড়া এলাকার একটি ঝিরিতে। এখানে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর খবর আমরা পেয়েছি, তার মধ্যে ২ জনকে খুঁজতে আমরা এসেছি এই তিন্দু বাজারে। দেখা যায় তাদের পাইখানা, যদিও বৈরী আবহাওয়া, অনেকেই ভয়ে এই বিষয়ে মুখ খুব একটা খুলতে চাচ্ছেন না, কারণ এখানে নানা ধরনের সমস্যা রয়েছে এই পাহাড়ে। সেই কারণে তারা খুব বুধুস্বরে কথা বলেন। আর গণমাধ্যম কর্মীদের সঙ্গে তো নয়, আমরা অন্যভাবে চেষ্টা করছি যদি ২ একজন প্রত্যক্ষদর্শী পাওয়া যায়। তিন্দু বাজার ও পাড়ায় এই ব্যাপারে ভয় কেউ মুখ খোলেননি, তবে বেশ কিছু তথ্য মিলেছে। সূত্র জানায় এখানকার পাউপাড়া থেকে সশস্ত্র এই দলটি গিয়েছিল তিন্দু বাজারের উল্টো পাশে অবস্থিত কামচিপাড়ায়। সেখানে পাড়া কারবারির ছেলে অংসাই খুমিকে প্রধান করে একটি কমিটিও করা হয়েছে বলে অন্তত ২ জন জনপ্রতিনিধি নিশ্চিত করেছেন। কোন কোন পাড়া? পাউপাড়া আর দুটো কমিটি করছে। তারা খুমিকে নিয়ে সংগঠনটা, অন্য জাতি নাই। আমি তো বর্ষাতে একটা সংস্থা বা একটা রাজনীতি করলে এটা কমে, এটা মানে একটা বাঙালি না, সবাইকে নিয়ে একটা সংগঠন করতে হবে। শুধু তাই নয়, স্থানীয়রা জানান রিমাক্রি ইউনিয়ন পরিষদ সদস্য লাংলুম খুমির ইঞ্জিন চালিত নৌকায় তিন্দুর রাজাপাথর এলাকায় দেখা গেছে এই সংগঠনের নেতা লাথওয়াইং খুমিকে। আবারও যেতে হবে তিন্দু এলাকায় এই সংগঠনটি সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর প্রয়োজন। জানা যায় নতুন এই সংগঠনটি মিয়ানমারের চীন প্রদেশের পালেতোয়া টাউনশিপ এলাকার খুমি ন্যাশনাল কংগ্রেস পার্টির সশস্ত্র শাখা খুমি পিপল ফোর্স বা কেপিএফ। খুমি এই সশস্ত্র গোষ্ঠীটি মূলত রেমাক্রি বিজেপির যে বিওপি রয়েছে তারপর থেকে তিন্দুর বিজেপির যে বিওপি, সেই ২ বিওপির মাঝখানে কোনো ধরনের চেকপোস্ট না থাকায় তারা এই সুযোগটি কাজে লাগায় এবং মাঝখান দিয়ে এই ধরনের বেশ কয়েকটি জিরিপথ রয়েছে, সেই জিরিপথ দিয়ে
তিন্দু বাজারের উল্টো পাশে এবং তিন্দু বাজারের পাশে বা উপরে দুটি কুমিরপাড়া রয়েছে এবং দুটি কুমিরপাড়ায় তারা পালাক্রমে অবস্থান করে, কখনো কখনো একসঙ্গে, কখনো কখনো ভাগ হয়ে তারা অবস্থান করে। গেল 25 মে সংগঠনটির পক্ষ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে একটি চিঠি দেওয়া হয়, যাতে বাংলাদেশ সীমান্তে অবাধে চলাফেরার অনুরোধ জানানো হয়। এতে উল্লেখ করা হয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে সশস্ত্র এই সংগঠনটির যাত্রা শুরু হয়েছে। আরাকান আর্মি ও কুকি ন্যাশনাল আর্মি যৌথভাবে বাকি নৃগোষ্ঠীগুলোর উপর অত্যাচারের পাল্টা ব্যবস্থা হিসেবে এই সংগঠনের কার্যক্রম উল্লেখ করা হয় চিঠিতে। এর আগে একই ধরনের চিঠি দেওয়া হয় মিজোরামের মুখ্যমন্ত্রীর দপ্তরে, যেখানে বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী মিজোরামের লাংতলাই এলাকায় একটি প্রশিক্ষণ ক্যাম্পের অনুমতি চাওয়া হয়, যদিও মুখ্যমন্ত্রীর দপ্তর তা নাকচ করে দেন বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে। সশস্ত্র এই সংগঠনের উপস্থিতি নিশ্চিত না করলেও বিজিবিকে দেওয়া চিঠির সত্যতা নিশ্চিত করেছেন বাহিনীর কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান। যমুনা নিউজকে তিনি জানান, পালেতুয়া টাউনশিপের এই খুমি সংগঠনের অনুরোধ রাখার কোনো সুযোগ নেই। আমাদের একটা বর্ডার পোস্টে আউটপোস্টে তারা একটা চিঠি পাঠিয়েছে স্থানীয় কারবারির মাধ্যমে, যে তারা ওপাশে তাদের যে নন স্ট্যান্ড অ্যাক্টর প্রেজেন্স আছে তাদের সাথে তাদের একটি সমস্যা হচ্ছে, অ্যান্ড দেন দে আর অলসো ওয়ান্ট টু ফর্ম অ্যান আর্ম গ্রুপ। এক্ষেত্রে তারা বিজিবির সাথে কথা বলতে চায়, বসতে চায়, অ্যান্ড দেন দে ওয়ান্টেড সাব সাপোর্ট। বাট এটা অ্যাকচুয়ালি আমাদের একটা খুব স্ট্রং একটা পজিশন হচ্ছে যে আমরা কিন্তু আমাদের সীমান্তের ভেতরে কোনো আর্মড গ্রুপকে আমরা অ্যালাউ করি না। এ সময় সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিতে বাহিনীর নেয়া নানা ব্যবস্থার উল্লেখ করেন রিজিয়ন কমান্ডার। যেমন সীমান্ত সড়ক যখন হয়ে যাবে তখন আমাদের বর্ডার আউটপোস্টগুলো আছে, এগুলো আমরা এখন যেখানে আছি সেখান থেকে আমরা আরও বর্ডার সীমান্ত সড়কের কাছাকাছি এগুলোকে আরও শিফট করব। তো এই তখন শিফট করলে বর্ডারের উপরে যে আমাদের নিয়ন্ত্রণ, বর্ডারের উপরে যে আমাদের যে নিরাপত্তার ব্যবস্থাটা আরও সুসংহত হবে। আদার দেন আওয়ার বর্ডার আউটপোস্ট, বিভিন্ন জায়গায় টেম্পোরারি ক্যাম্পস, চেকপোস্ট ইত্যাদি এই সমস্ত করেও কিন্তু আমরা বর্ডারের নিরাপত্তাটা নিশ্চিত করছি। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি নিয়ে দীর্ঘ সময় খোঁজখবর রাখছেন গবেষক আলতাফ পারভেজ। বলছেন, সীমান্ত এলাকায় নতুন নতুন সশস্ত্র সংগঠনের আনাগোনা নির্ভর করে মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির উপর। এই খুমিরা আপনি জানেন যে মিজোরামেও ঢুকতে চায়, আসা যাওয়া করতে চায়। আসলে এই যে ত্রিদেশীয় সীমান্তটা, যেটা ভারত, বাংলাদেশ, বর্মা যেখানে যুক্ত হয়েছে, এইখানে কোনো দেশের সীমান্তরক্ষীরাই একেবারে পূর্ণ নিরাপদ রাখতে পারে না। এটা এমন একটা এলাকা যেটা প্রাচীনকাল থেকে গেরিলা দলগুলোর আসা যাওয়া আছে, চোরাকারবারিদের আসা যাওয়া আছে, বিভিন্ন ডাকাত দলের আসা যাওয়া আছে। ফলে এখানে বাংলাদেশ সীমান্তরক্ষীদের নজরদারির কোনো ঘাটতি নেই, কিন্তু তারা এই সশস্ত্র যে কোনো ছোট ছোট গ্রুপের আসা যাওয়া পুরো ঠেকাতে পারবে না। এটা বর্মার পুরো রাজনৈতিক পরিস্থিতির সাথে সম্পর্কিত আর কি। শুধু খুমি নয়, গেল এক বছরে বান্দরবান, মিজোরাম ও চীন প্রদেশের ট্রাইজংশন ঘিরে আরও কয়েকটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে বলে জানিয়েছে বিভিন্ন মাধ্যম। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, থানচি, বান্দরবান। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে 4 শিশুসহ 20 জনকে পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ভোরে বিএসএফের এই পুশিন চেষ্টা স্থানীয়দের সাথে নিয়ে প্রতিহত করে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। বিজিবি জানিয়েছে, সীমান্তে 4 শিশুসহ 20 জনকে দেখতে পেয়ে তাদের বাধা দেওয়া হয়। বর্তমানে শূন্য রেখায় আনুমানিক 60 গজ ভারতের অভ্যন্তরে সুখদেবপুর এলাকায় তারা অবস্থান করছে। পুশিন প্রতিরোধে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি, সেই সাথে অনুপ্রবেশ ঠেকাতে পাহারা দিচ্ছে স্থানীয়রাও। এ ব্যাপারে বিস্তারিত জানতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যাচ্ছি, সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল অপেক্ষা করছেন আমাদের জন্য। জুয়েল, আজ সকালেও তো প্রায় 20 জনকে সীমান্ত থেকে আবার ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এখন তো খুব সম্ভবত তারা শূন্য রেখায় অবস্থান করছেন। তাদের ব্যাপারে বিজিবি কি বলছে জানাবেন, এবং সীমান্তের সার্বিক চিত্র কেমন দেখছেন? কারণ অনেকদিন যাবতই তাদের এই বিএসএফ এর পুশিন চেষ্টা অব্যাহত রয়েছে। বৃষ্টি, এখন পরিবেশ অনেকটা শান্ত রয়েছে, কারণ ঘণ্টাখানেক হলো তারা কিন্তু ভারতীয় অংশে বিএসএফ তাদেরকে কিন্তু ঢুকিয়ে নিয়েছে বা তাদের অভ্যন্তরে নিয়ে চলে গেছে। কিছুক্ষণ আগে কিন্তু পতাকা বৈঠক হয়েছিল কোম্পানি কমান্ডার পর্যায়ে, সেখানে কিন্তু আলোচনা হয়েছে। তারা কিন্তু বিএসএফ কিন্তু বলছিল সেটা হচ্ছে যে আসলে তারা কিন্তু কোনো কিছু পুশিন করেনি, যে 20 জন এসেছিল তারা নিজেরা স্বেচ্ছায় এসেছে। আসলে এক ধরনের দ্বিচারিতা, কারণ আমরা যখন দেখেছি যে ওই পুশিনকারীরা যে পুশিনের শিকার যে
যে 20 জন ছিলেন তাদের সাথে সাথে কিন্তু বিএসএফ তাদের পেছনে পেছনে ছিল। সুতরাং এই মুহূর্তে যদিও সমস্যাটি সুরাহা হয়েছে, অর্থাৎ ঘণ্টাখানেক হলো তারা কিন্তু ভারতের অভ্যন্তরে কাঁটাতারের ওইদিকে নিয়ে চলে গেছে, এখন আর পরিস্থিতি নাই। তবে বিজিবি এবং এলাকাবাসী কিন্তু মানে সক্রিয় টহল অবস্থায় রয়েছে, কারণ এইটা কোনোভাবে বিশ্বাস করা যাচ্ছে না যে তারা আবার এ ধরনের কর্মকাণ্ড বা এ ধরনের ঘটনা ঘটাবে না। কারণ এই ইতিমধ্যে কিন্তু এই গত কয়েকদিনের মধ্যে 2 সপ্তাহের মধ্যেই কিন্তু বাঙ্গাবাড়ি, রোকনপুর এবং আজকে চৌকা সীমান্ত, 3টে সীমান্তেই কিন্তু এই ধরনের বারবার পুশিনের চেষ্টা করা হয়েছে, ব্যর্থ চেষ্টা করা হয়েছে এবং রাতের অন্ধকারে করা হয়েছে। সুতরাং বলা যেতে পারে যে এইটা যে এখনই সমাধান হয়ে গেছে তা না, তবে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে এই এলাকার মধ্যে আর কোনো ঘটনা সংঘটিত হচ্ছে না, বা যে 20 জন এসেছিল তারা এখন বিএসএফ এর তত্ত্বাবধানে ভারতীয় অংশে অবস্থান করছে। এখানে বিজিবির সদস্যরা কিন্তু একদম সশস্ত্র টহলের মধ্যে আছেন এবং তারা অত্যন্ত রোদের মধ্যে, প্রচণ্ড রোদের গরমের মধ্যেও কিন্তু তারা সীমান্তে এক প্রকার পাহারা দিচ্ছেন। পাশাপাশি গ্রামবাসীও কিন্তু এই পুরো অঞ্চল জুড়ে কিন্তু এটা অতন্ত্র প্রহরীর মতো কিন্তু অবস্থান ধারণ করেছেন। তারা বলছেন যে কোনোভাবেই বিএসএফ এর এই অবৈধ বা আন্তর্জাতিক অমান্য করে যে ধরনের কর্মকাণ্ড পুশিন করা হচ্ছে, মানবেতরভাবে মানে নারী, পুরুষ এবং শিশুদেরকে যে পুশিন করা হচ্ছে, তাদেরকে কোনোভাবে বাংলাদেশের অভ্যন্তরে নেওয়া হবে না। তাদেরকে যদি নিতেই হয় সেটা আন্তর্জাতিক যে ডিপ্লোম্যাটিক চ্যানেল রয়েছে, অথবা বিএসএফ বা বিজিবি পতাকা বৈঠক বা আন্তর্জাতিক আইন অনুযায়ী তারা একে অপরের সাথে আলোচনার মাধ্যমে সমাধান করবে, এটাই বলা হচ্ছে। বৃষ্টি, বিস্তারিত জানাচ্ছিলেন। ধন্যবাদ জুয়েল। দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে দুবাইয়ে আবেদন পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে মন্ত্রী বলেছেন, দুবাইয়ে আটকের পরপরই 144 পৃষ্ঠার মামলার নথিপত্র সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে। মন্ত্রীর প্রত্যাশা, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শিগগিরই বেনজিরকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করবে সে দেশের সরকার। বেনজির আহমেদের বিরুদ্ধে দেশে মোট 6টি মামলা চলমান, যার একটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে আর বাকিগুলো তদন্তাধীন। ইন্টারপোলের রেড নোটিশ জারির পর 12 জুন দুবাইয়ে বেনজির আহমেদকে আটক করা হয়। একদিন পরে বিষয়টি সংসদকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী, আর সেদিনই বেনজিরের বিরুদ্ধে মামলার এজাহার, অভিযোগপত্র সহ আনুষঙ্গিক নথিপত্র ফেরত পাঠানোর আবেদন পাঠানো হয় আরব আমিরাতে। নিয়ম অনুযায়ী নথিগুলো বিচার বিশ্লেষণের পর বেনজিরকে ফেরত পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত দেবে সে দেশের আদালত, আর সেই আদেশ চ্যালেঞ্জ করে আপিলও করতে পারবেন বেনজির। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরও একটি আরবিতে ট্রান্সলেট করার বিষয় ছিল, একটা পিটিশন, সেটা করে ওই বিকেলেই তারা ডিপ্লোম্যাটিক ব্যাগে করে ইউএই গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে। তা আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। আমরা পারসুয়েশনে থাকব। ব্রাজিলের জয়ে উচ্ছ্বাস উল্লাসে ভাসছেন বাংলাদেশের সেলেসাও সমর্থকরা। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি ছাড়াও সারা দেশের বিভিন্ন স্থানে বিগ স্ক্রিনে খেলা উপভোগ করেন তারা। হেক্সা মিশন পূরণে এই জয়ে আত্মবিশ্বাস যোগাবে ব্রাজিলকে মনে করছেন সমর্থকরা। হেভিওয়েটদের ম্যাচ দেখেন ভিন্ন দলের ফুটবল প্রেমীরাও। বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রতিপক্ষ হাইতির জালে ব্রাজিলের একের পর এক গোল। জয়ের ঘ্রাণে তখন উল্লাসে মাতোয়ারা সেলেসাও সমর্থকরা। সকাল 6:30টায় শুরু হয় ম্যাচ। বড় পর্দায় উপভোগ করতে জার্সি পরে পতাকা হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি আর মহসিন হল মাঠে জড়ো হন হাজারো ব্রাজিল সমর্থক। অনেকে অপেক্ষায় ছিলেন মধ্যরাত থেকেই। কালকে রাত 11টা থেকে এখানে ওয়েট করতেছি খেলার জন্য। বিশ্ববিদ্যালয়ে এসে খেলা দেখছি, এর আগে কখনো আসি নাই। ছোটবেলা থেকে ক্রাউডের মধ্যে খেলা দেখতে অভ্যস্ত। পরিবারে একসাথে খেলা দেখার ইচ্ছা ছিল। গাড়িটাও অনেক সুন্দর করে কালার করছে, অনেক কষ্ট হয়েছে আমার। সেলেসাওদের নান্দনিক ফুটবল শৈলী দেখতে আসা সমর্থকদের করতালি আর স্লোগানে মুখরিত হয় পুরো ক্যাম্পাস এলাকা। সাধারণ শিক্ষার্থীদের সাথে খেলা উপভোগ করেন ছাত্র সংগঠনের নেতারাও। আগামী 20 জুলাইও ব্রাজিল খেলবে, মানে বিশ্বকাপের যে ফাইনাল ম্যাচ, সেই ফাইনাল ম্যাচও ব্রাজিল খেলবে। মিশন হেক্সার দিকে আমরা আরো এক ধাপ এগিয়ে গিয়েছি এবং এবার মিশন হেক্সা কমপ্লিট করব। অবশ্যই চাই ব্রাজিল প্রথম রাউন্ড পার হয়ে কোয়ার্টার ফাইনাল খেলুক, যাতে এই বিশ্বকাপটা আরো বেশি প্রাণবন্ত হয়।
ম্যাচ জুড়ে ব্রাজিলের প্রতিটি আক্রমণ আর ড্রিবলিংয়ে সমর্থকরা মেতে ওঠেন বাঁধ ভাঙা উল্লাসে। জয়ের পর তাদের প্রত্যাশা সাম্বা ছন্দের এই ধারা বজায় রেখে হেক্সা জয়ের মিশন পূর্ণ করবে ব্রাজিল। একই সাথে নেইমারকে দ্রুত মাঠে দেখার আকুতি তাদের। আমরা এবার ইনশাল্লাহ মিশন হেক্সা পূরণ করে ছাড়বো। এবার আমাদের নেইমার নাই, কিন্তু ভিনি আছে। 6 স্টার, এটাই আমাদের এক্সপেকটেশন এবং পরবর্তী সবগুলো ম্যাচে ব্রাজিল জিতবে। আমরা আশা করি পরবর্তী ম্যাচে নেইমার ব্যাক করবে পুরোপুরি ফিট হয়ে, আর দলকে উজ্জীবিত করে আমরা আমাদেরকে চাঙ্গা রাখবে। ইয়েস ব্রাজিল ব্রাজিল। নেইমার নাই, তারপর আমরা 3 পিস ওদেরকে পড়িয়ে দিচ্ছি। আমাদের কুনহা, তারপরে ভিনিসিয়াস অনেক ভালো খেলছে। ব্রাজিলের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হয়েছে। নেইমারকে জাস্ট 20 মিনিটের জন্য মাঠে দেখতে চাই। ব্রাজিলের ম্যাচ হলেও খেলা দেখতে আসেন আর্জেন্টিনা, জার্মানি, পর্তুগালের সমর্থকরাও। চলে একে অপরকে তুলোধুনো করার চেষ্টা। আজকে যদি ওরা নাও জিততো, হারায় যেত, তাহলে প্রথম গোলটা ওদেরকে আল্লাহ দান দিচ্ছে ভাইয়া। এই দান না পাইলে আজকে ওরা 2টা গোলে জিততো। না হলে ওর কথা পুরাপুরি ভুল। আমাদের ব্রাজিল টিম আস্তে আস্তে উন্নত হচ্ছে। এই দলের সাথে এমন খেললে হবে না, যে ভালো টিমগুলো আছে তাদের সাথেও ভালো খেলতে হবে। ব্রাজিলের সমর্থকদের প্রত্যাশা অনুযায়ী ভালো খেলছে, আশা করব যে ভবিষ্যতে ওইভাবে খেলতে থাকবে। রাজধানীর মতোই দেশের বিভিন্ন জায়গায় বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেন ফুটবল প্রেমীরা। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় এলাকার সবাই একসাথে খেলা দেখেন। হাইতির সাথে এই জয় সেলেসাউদের আত্মবিশ্বাসকে চাঙ্গা করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ভূমিকা রাখবে বলে মনে করেন সমর্থকরা। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। স্কটল্যান্ডের বিপক্ষের ম্যাচ দিয়ে 3 বছর পর জাতীয় দলে ফিরছেন নেইমার নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলত্তি। খেলার মান আগের তুলনায় ভালো হলেও দ্বিতীয়ার্ধে গোল মিসের আক্ষেপ এই মাস্টার মাইন্ডের। এদিকে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা রোমারিওকে উদ্দেশ্য করে ভিনিসিয়াস জুনিয়র বলেছেন তার মতোই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের কথা। আগের ম্যাচে মরক্কোর সাথে ড্র, গ্রুপ চ্যাম্পিয়ন হতে জয় ছাড়া যখন বিকল্প নেই, এমন ম্যাচে হাইতির বিপক্ষে 3-0 গোলের জয়। এবারের আসরের প্রথম জয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাসটা স্পষ্ট সমর্থকদের মাঝে। প্রথমার্ধে 3 গোলের পর দ্বিতীয়ার্ধে কিছুটা যেন ছন্দহীন ব্রাজিল। সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি সেলেসাওরা। তবে আগের ম্যাচের চেয়ে ভুল কমেছে, বেড়েছে খেলার মান, এমনটাই মনে করছেন কোচ কার্লো আনচেলত্তি। পুরো ম্যাচটাই দারুণ ছিল, তবে প্রথমার্ধে খেলাটা অনেক বেশি ভালো হয়েছে। দ্বিতীয়ার্ধে আমাদের নিয়ন্ত্রণ বেশি ছিল, আমরা প্রচুর সুযোগ তৈরি করেছি, তবে আরও গোল করতে পারতাম। এই ম্যাচ থেকে আমরা যেমনটা আশা করেছিলাম ঠিক তেমনই হয়েছে। খেলার মান ভালো হয়েছে, কম ভুল, আক্রমণে আরও বেশি ধার এবং রক্ষণে বাড়তি নিয়ন্ত্রণ। এদিকে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রায় 3 বছর পর জাতীয় দলের প্রত্যাবর্তনের অপেক্ষায় নেইমার। ফেরার বার্তাটা দিলেন খোদ ব্রাজিলেরই মাস্টার মাইন্ড। নকআউট পর্বে আরও ভালো করতে হবে বলছেন আনচেলত্তি। অবশ্য আমাদের এখন উন্নতি করতে হবে এবং নকআউট পর্বের জন্য পুরোপুরি প্রস্তুত হতে আমরা অবশ্যই উন্নতি করব। নেইমার আগামীকাল এককভাবে অনুশীলন করবে, তারপর সোমবার দলের সাথে যোগ দেবে এবং স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য সে অ্যাভেলেবল থাকবে। এদিকে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওকে উদ্দেশ্য করে ম্যাচ শেষে ভিনিসিয়াস জুনিয়র বলেন তার মতোই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা। জাতীয় দলের হয়ে দারুণ কিছু করার জন্য আমি এখানে এসেছি। আমি যদি ফর্মে থাকি তাহলে গোল করতে পারবো এবং অ্যাসিস্টও করতে পারবো, যেমনটা আজ করেছি। আমি এই ধারা বজায় রাখতে চাই এবং রোমারিওদের মতোই একজন চ্যাম্পিয়ন হতে চাই। 25 জুন স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। নেইমারের ফেরার ম্যাচে জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াই এখন লক্ষ্য থাকবে সেলেসাওদের। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। ফরমেশন পরিবর্তনের ম্যাথিউস কুনিয়াকে একাদশে ফেরাতেই যেন দেখা গেল পুরনো ব্রাজিলকে। তবে বড় জয়ই ব্রাজিলের ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছে নাকি উন্নতির প্রয়োজন আছে? প্রতিপক্ষের অফসাইড ফাঁদ থেকে বাঁচা আর লং ও থ্রু পাসিংয়ে উন্নতির জায়গা আছে সেলেসাওদের। হাইতি ম্যাচে বড় জয় পেয়েছে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ড্র করার পর এই ম্যাচের কৌশলে বেশ কিছু পরিবর্তন এনেছেন কোচ কার্লো আনচেলত্তি। প্রথমত 4-2-3-1-এর পরিবর্তে শুরুতেই 4-4-2 ফরমেশন নিয়ে মাঠে নামে ব্রাজিল, কিন্তু ম্যাচ শুরুর কিছুক্ষণ পরেই 4-3-3-এ শিফট করেন ডন কার্লো, যা হাইতির লো ব্লক ডিফেন্সের বিপক্ষে উইং নির্ভর আক্রমণে ছিল বেশ কার্যকারী।
এই ম্যাচে ব্রাজিল একাদশে দুটি পরিবর্তন আসে, বিশেষ করে ইগোর থিয়াগোর পরিবর্তে ম্যাথিউস কুনিয়ার অন্তর্ভুক্তি দারুণ কার্যকরী ছিল। ফলস নাইনে খেলা কুনিয়া কেবল দুটি গোলই করেননি, মাঝ মাঠে এসে প্রেসিং করে ভিনিসিয়াস জুনিয়রকে দিয়েছেন বড় সাপোর্ট। এদিকে ৫-৪-১ ফরমেশনে নামা হাইতির লো ব্লক ভাঙতে দলটিকে নিজেদের হাফে পাসিং করতে দিয়েছে ব্রাজিল, যার ফলে বল নিয়ে মাঝ মাঠে উঠে আসা হাইতির ডিফেন্সে তৈরি হয় স্পেস, যা কাজে লাগিয়ে কাউন্টার অ্যাটাক করে ব্রাজিল। সেই সাথে হাইতির ম্যাচ তো বটেই, মরক্কো ম্যাচেও লেফট ব্যাক ডগলাস সান্তোসের পারফরমেন্স ছিল দৃষ্টি কাড়ার মতো। তবে হাইতির বিপক্ষে জয়ের পর ব্রাজিলের তৃপ্তির ঢেকুর তোলার সুযোগ নেই, কারণ ব্রাজিলের পরের ম্যাচ শক্তিশালী স্কটল্যান্ডের বিপক্ষে। তাই তো সেলেসাওদের উন্নতির জায়গাও চোখে পড়েছে। প্রথমত লং পাসিংয়ে দ্রুত উন্নতি করতে হবে। ম্যাচে একাধিক প্রচেষ্টা হয়েছে লং পাসিংয়ের, কিন্তু অ্যাকুরেসি ছিল খুবই খারাপ। হাইতি ম্যাচে অফসাইড ট্র্যাপে বারবার পড়েছে ব্রাজিলিয়ানরা, দুটি গোল বাতিল হয়েছে অফসাইডে। পুরো ম্যাচে অন্তত 10 বার অফসাইডের ফাঁদে পড়েছে সেলেসাওরা। ভিনিসিয়াস জুনিয়রেরও উন্নতি প্রয়োজন। একটি গোল করেছেন, একটিতে অবদানও রেখেছেন, কিন্তু ভিনি আরও কার্যকারী হতে পারতেন। একাধিকবার টাইট অ্যাঙ্গেল থেকে শট নিয়েছেন, যখন ডি বক্সে তার অন্য সতীর্থরা ছিল ভালো পজিশনে আনমার্কড অবস্থায়। সেই সাথে যে কোনো দলের ডিফেন্সে চিড় ধরাতে থ্রু পাস খুবই গুরুত্বপূর্ণ। মরক্কো ম্যাচে একটিও থ্রু পাস দেয়নি ব্রাজিল। হাইতি ম্যাচে 3টি থ্রু বল হলেও আরও উন্নতি প্রয়োজন স্কটিশদের বিপক্ষে সাফল্য পেতে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। প্রথম দ্বিপাক্ষিক সফরে আগামীকাল মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 21 ও 22 জুন মালয়েশিয়া, 23 থেকে 26 জুন চীন সফর করবেন তিনি। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকার প্রধানের সফর নিয়ে ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। সফরে তিস্তা বহুমুখী প্রকল্প সহ সমন্বিত নদী ও পানি ব্যবস্থাপনার পাশাপাশি দুই দেশের সামরিক যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হবে বলে পররাষ্ট্র সচিব জানিয়েছেন। জানান সামরিক নিরাপত্তা, সুশাসন সহ চীনা প্রেসিডেন্টের 4 বৈশ্বিক উদ্যোগ নিয়ে ইতিবাচক থাকা আর এগুলোতে যুক্ত হওয়ার বিষয়ে সরকার ভাবছে বলেও জানান তিনি। মালয়েশিয়ায় 27 ও চীনে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী 28 জন। সফর শেষে 26 জুন রাতে আবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মালয়েশিয়া সহ আসিয়ান সদস্য রাষ্ট্রসমূহকে অধিকতর সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার জন্য আমরা জোরালো অনুরোধ করব। আমরা আশাবাদী এ সফর দুই ভাতৃপ্রতিম মুসলিম দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে আমাদের সম্পর্ককে আরও সুদৃঢ় শক্ত করবে। বাংলাদেশ এবং চীনের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এরপর মাননীয় প্রধানমন্ত্রী তার সম্মানে চীনের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আয়োজিত একটি রাষ্ট্রীয় ভোজসভা ও ব্যাংকটি যোগ দেবেন। শি জিনপিং এর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। নানা কারণে কয়েক বছর সর্বজনীন পেনশন স্কিম থেকে মুখ ফিরিয়ে নেয় সবাই। তবে আগের সরকারের ন্যায় উদ্যোগ অব্যাহত রাখতে চায় বর্তমান সরকার। আস্থা অর্জনে ধাপে ধাপে পরিবর্তন আনা হবে। আকর্ষণীয় স্কিম কাঠামো, শরিয়া ভার্সন, নির্দিষ্ট সময় অর্থপ্রাপ্তির নিশ্চয়তায় সংস্কার আনা হচ্ছে। এ পর্যন্ত জমার পরিমাণ 266 কোটি টাকা। আর পেনশন কর্তৃপক্ষের নতুন নির্বাহী চেয়ারম্যান জানিয়েছেন, আস্থা অর্জনে সর্বোচ্চ সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। সর্বজনীন পেনশন স্কিম 2023 সালে শুরু হয়। কার্যক্রম শুরুর পর থেকেই ছিল নানামুখী চ্যালেঞ্জ। কঠিন ছিল মানুষের আস্থা অর্জন। পথ চলার পর ধীরে ধীরে বাড়তে থাকে আস্থা। তবে 24-এর গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে তৈরি হয় সংকট। তবে নির্বাচনের পর কেটেছে সেই অনিশ্চয়তা। 4টি স্কিমে ধীরে ধীরে বাড়ছে বিনিয়োগের পরিমাণ। প্রগতি স্কিমে হয়েছে সবচেয়ে বেশি বিনিয়োগ, যার পরিমাণ 124 কোটি 29 লাখ টাকা। এরপর সমতা স্কিমের অবস্থান। এই স্কিমে জমার পরিমাণ 54 কোটি 84 লাখ টাকা। সমতায় যোগ দিয়েছে সবচেয়ে বেশি 2,86,000 মানুষ। সুরক্ষা স্কিমে যুক্ত হয়েছেন মোট 64,989 জন।
জমার পরিমাণ ৭৬ কোটি ৫১ লাখ টাকা, আর প্রবাসী স্কিমে জমার পরিমাণ ১০ কোটি ৯৪ লাখ টাকা। মোট ৩,৭৮,০০০ জন 4টি স্কিমে বিনিয়োগ করেছেন ২৬৬ কোটি ৬১ লাখ টাকা। ২০৩০ সালের মধ্যে অন্তত ৪ কোটি পরিবারের অন্তত একজন করে এই পেনশনের আওতায় আসবে, এটা হচ্ছে লক্ষ্যমাত্রা। এটি যদি হয় তাহলে বাংলাদেশের মানুষের যে আর্থিক সুরক্ষা, বৃদ্ধ জনগোষ্ঠীর, প্রান্তিক জনগোষ্ঠীর, সে আর্থিক সুরক্ষা নিশ্চিত হবে। সুদাসল মিলিয়ে জমার তুলনায় এখন বিনিয়োগ বেশি, অর্থাৎ জমা হওয়া অর্থের এখন ট্রেজারি বন্ডে বিনিয়োগ হয়েছে ২৯৪ কোটি টাকা। জমা করা অর্থ থেকে মুনাফা হয়েছে ৩৯ কোটি টাকার বেশি। পেনশন স্কিমের অর্থ থেকে নেওয়া যায় ঋণ, সেই সুযোগ কাজে লাগিয়ে ৪ কোটি টাকার বেশি ঋণ ছাড় করেছে কর্তৃপক্ষ। নতুন সময়ে নানা ক্ষেত্রে আনা হচ্ছে পরিবর্তন। আইনের যে দুর্বলতা আছে সেগুলো আমরা কাটিয়ে, সেগুলো আমরা খতিয়ে দেখছি। খতিয়ে দেখে আমরা প্রয়োজনীয় আমাদের সংশোধন হবে। 30% গ্র্যাচুইটির করে ঘোষণা করা হয়েছে। একটি মানুষ 60 বছর পূর্তি উপলক্ষে যে টাকা সে জমা করলো তার 30% গ্র্যাচুইটি হিসেবে একমাটি সে পেয়ে যাবে। ধরেন 1 কোটি টাকা জমা হলো, তার 30 লাখ টাকা সে একমাটি পেয়ে যাবে। শরিয়া ভিত্তিক স্কিম চালুর ব্যাপারে আমাদের কর্মকাণ্ড চলছে। বলা হচ্ছে আস্থা অর্জনই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মানুষের আর্থিক অবস্থার উন্নতি দরকার। স্বল্প আয়ের মানুষ তারা কিন্তু ওই দীর্ঘকালীন এর দিকে, অর্থাৎ বর্তমান আর্থিক বা সঙ্গতির অবস্থায় এমন একটা চাপের মধ্যে থাকে যে তারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার খুব একটা সুযোগ থাকে না বা সামর্থ্য থাকে না। কাজেই ওই সামর্থ্যটা যেহেতু থাকে না, তার জন্যে যদি এই ধরনের একটা স্কিম, এটা যদি তাদের কাছে আকর্ষণীয় মনে না হয়, তাহলে কিন্তু তারা সহজে আগ্রহী হবেন না। ট্রেজারি বন্ড ছাড়া আপাতত অন্য কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করবে না জাতীয় পেনশন কর্তৃপক্ষ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। আগামী বাজেটে রাজস্ব আদায়ের যে উচ্চ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জন নিয়ে সংশয় প্রকাশ করেছেন সাবেক উপদেষ্টা অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান। অনলাইনে ছিল পিপিআরসির বাজেট পর্যালোচনার এই অনুষ্ঠান এবং অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুরের মতে সরকারি বিনিয়োগ থেকেও কাঙ্ক্ষিত সুফল মিলছে না। অর্থনীতি সচল রাখতে নিরপেক্ষ মূল্যায়নের পরামর্শ দিয়েছেন। বলছেন 2 বছর আগে এনবিআর সংস্কার আইন অনুমোদন করা হলেও প্রশাসনিক প্রক্রিয়াটা জটিল করে ফেলা হয়েছে। ব্যবসায়ী নেতা ফজলুল হক জানান, বড় ছাড় দেওয়া সত্ত্বেও জ্বালানি সংকটের কারণে বিনিয়োগে স্থবিরতা কাটিয়ে ওঠার চ্যালেঞ্জের মুখে রয়েছে। ক্ষুদ্র ও মাঝারি খাতে বরাদ্দের যথাযথ ব্যবহার নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন। বলেন 7 দিনের মধ্যে ওয়ান স্টপ সার্ভিসের আওতায় লাইসেন্স প্রদান বাস্তবে অনেক কঠিন, তবে এ ধরনের সেবা সবসময় প্রত্যাশা করেন উদ্যোক্তারা। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং নারী শান্তি ও নিরাপত্তা এজেন্ডার বাস্তবায়নে ইউএন উইমেনের আরও ঘনিষ্ঠ ও ফলপ্রসূ সহযোগিতার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। নিউ ইয়র্কে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউসের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে এই আহ্বান তিনি জানান। বৈঠকে নারীর ক্ষমতায়নে বাংলাদেশের দীর্ঘমেয়াদী অঙ্গীকারের কথা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী উদ্যোগে দেশের নারীদের জন্য অবৈতনিক শিক্ষা প্রবর্তনের বিষয়টিও তিনি স্মরণ করেন। এ সময় রোহিঙ্গা নারী ও কন্যা শিশুদের জন্য মানবিক সহায়তা কর্মসূচিতে অর্থায়নের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শামা ওবায়দ। রোহিঙ্গা সংকটে টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা ও মিয়ানমারের দ্রুত প্রত্যাবাসনের আহ্বান জানান তিনি। দ্রুততম সময়ের মধ্যে হাতির ঝিলের সৌন্দর্য অতীতের বা অবস্থায় ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে হাতির ঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এমনটা জানিয়েছেন। বলেছেন, দীর্ঘদিনের ময়লা জমে থাকায় ঝিলটি পরিষ্কারের সময় লাগবে। এলাকাটি ঘিরে ছিনতাই বেড়েছে বলেও অভিযোগ রয়েছে, তাই এখানে রাজুকের পক্ষ থেকে আনসার নিয়োগ করা হবে। এ সময় রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেছেন, হাতির ঝিল পরিচ্ছন্ন করতে 1 সপ্তাহ সময় দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রয়োজনে আরও লোকবল নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করা হবে। হাতির ঝিলের সুয়ারেজ লাইন ভাসমান ময়লা যাতে না থাকে এ নিয়ে কাজ চলমান বলেও তিনি জানিয়েছেন। বগুড়ার নিজ পরিবারের সদস্যদের নামে ইউনিয়ন ও জেলা পরিষদ ইউনিয়নের নামকরণ প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তা এড়িয়ে যান। আমরা কিছু পরিকল্পনা নিয়েছি যাতে এটা যে ভাসমান যে আবর্জনা ময়লা সেটা যেন না থাকে, সেটা আমরা দূর করব। হাতির ঝিলের যে সৌন্দর্য, যে বিনোদন পার্ক যেটি বা মানুষের এসে ঘুরে বেড়ানোর যে সুন্দর জায়গাটি আগে যেরকম ছিল সেটি এখন আর নাই। আমরা সেই আগের জায়গাতে ফিরে নিয়ে যাওয়ার জন্য রাজুক চেষ্টা করছে।
রাজধানীর কচুক্ষেতের পুলপাড়ে তামান্না কমপ্লেক্স এলাকায় গার্মেন্টস শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শ্রমিকদের অভিযোগ, ঈদের আগে তাদের অর্ধেক বেতন পরিশোধ করা হয় আর সে সময় বাকি টাকা পরে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। তবে ঈদের ছুটি শেষে কর্মস্থলে এসে তারা কারখানা বন্ধ পান। এছাড়া গত 2 মাস ধরে নিয়মিত বেতন না দেয়া এবং 47 জন শ্রমিককে ছাঁটাইয়ের অভিযোগও করেছেন তারা। কারখানা চালু ও বকেয়া বেতনের দাবিতে সকালে শ্রমিকরা সড়ক অবরোধ করলে পুলিশ তাদের সরিয়ে নেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে পুলিশ ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, বেশ কয়েকজন শ্রমিককে আটকও করে। পুলিশ দিয়া শ্রমিক করে মাল খাওয়ায়, যে মালিক রাতের আধারে মাল চুরি করে নিয়ে যায় না, এই মালিক মালিক এসে জবাব দিয়ে যাবে, সব মালিক আসুক আমাকে কথা বলবো। রাজধানীর রামপুরায় গুলিবিদ্ধ হওয়ার 1 সপ্তাহ পর মারা গেছেন শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশ। শুক্রবার রাত 1টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে হাতিরঝিল থানা পুলিশ। গত 12 জুন শুক্রবার বাংলাদেশ টেলিভিশন ভবনের উল্টো দিকে নিজ বাসার কাছে দুর্বৃত্তের গুলিতে আহত হন পলাশ। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় পলাশের স্ত্রী হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। ইতিমধ্যেই ইমাম হোসেন ও ফেরদৌস নামের 2 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি নিয়ে সমঝোতার কয়েক ঘণ্টা না পেরোতেই লেবাননে ফের আগ্রাসন চালালো ইসরায়েল। শুক্রবার মাঝরাত থেকে 12 দফা বিমান হামলা চালিয়েছে আইডিএফ। এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় বার্তা সংস্থা এনএনএ। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকের অন্যতম শর্ত লেবাননের যুদ্ধ বন্ধ, কিন্তু ইসরায়েলের চলমান হামলায় মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠা ভেস্তে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। দেশটিতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে এ পর্যন্ত ইসরায়েলের আগ্রাসনে কমপক্ষে 47 জন প্রাণ হারিয়েছে, 100-র কাছাকাছি আহত। এর আগে শুক্রবার হিজবুল্লাহর হামলায় নিহত হয় 4 ইসরায়েলি সেনা। এরপরেই যুদ্ধবিরতিতে সম্মত হয় 2 পক্ষ। হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতির পর আবারও যুক্তরাষ্ট্র ইরান চূড়ান্ত আলোচনা শুরুর সম্ভাবনা জেগেছে। ইতিবাচক মনোভাব দেখিয়েছে দুপক্ষই। গণমাধ্যম এক্সিওস জানিয়েছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের পরিবর্তে সুইজারল্যান্ডের বৈঠকে নেতৃত্ব দেবেন মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ। ইরানের পক্ষ থেকে অংশ নিতে পারেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে মার্কিন গোয়েন্দাদের শঙ্কা, শান্তি চুক্তি ভেস্তে দেওয়ার ছক কষছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়ায় সুইজারল্যান্ডে শুক্রবারের বৈঠক বাতিল করে ইরান। আলোচনার পরিকল্পনা চূড়ান্ত না হওয়ার কারণ দেখিয়ে সুইজারল্যান্ড সফর স্থগিত করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও। ফলে চূড়ান্ত চুক্তির আলোচনা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। পাল্টাপাল্টি অবস্থানের একদিন পরে অবশ্য নমনীয় দুপক্ষই। যুক্তরাষ্ট্র হিজবুল ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর পুনরায় আলোচনা শুরুর আগ্রহ দেখিয়েছে ইরান। যদিও ইসরায়েলকে থামাতে ট্রাম্প প্রশাসনকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছে দেশটি। ধারণা করা হচ্ছে পার্লামেন্টের স্পিকার বাঘের কালিবাফের পরিবর্তে আলোচনায় নেতৃত্ব দেবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সুইজারল্যান্ডে যাওয়ার আগে কায়রোয় মিশর, পাকিস্তান ও সৌদি আরবের প্রতিনিধিদের সাথে ইরানের আলোচকদের বৈঠক হওয়ার কথা রয়েছে। মার্কিন গণমাধ্যম এক্সিওস জানিয়েছে আলোচনা শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তেহরানের সাথে বৈঠকের জন্য জেডি ভান্সের পরিবর্তে সুইজারল্যান্ড যাচ্ছেন মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ, যেখানে আগে থেকে রয়েছেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা জেরেড কুশনার। তোড়জোড় শুরু হলেও অবশ্য এখনো বৈঠক শুরুর নির্দিষ্ট সময়সূচি প্রকাশ করা হয়নি। এদিকে ওয়াশিংটন পোস্টের দাবি, মার্কিন গোয়েন্দাদের শঙ্কা চুক্তি ভেস্তে দিতে নানা পদক্ষেপ নিতে পারে ইসরায়েল। সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে এরই মধ্যে এ বিষয়ে ট্রাম্প প্রশাসনকে সতর্ক করা হয়েছে। যুদ্ধবিরতিতে রাজি হলেও লেবাননের দীর্ঘমেয়াদে হামলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা নেতানিয়াহু প্রশাসনের, এমন শঙ্কা মার্কিন গোয়েন্দাদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। তৃণমূল কংগ্রেস আর বিজেপি কর্মীদের মারামারিকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটল কলকাতার সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে। দিল্লি থেকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল, আর তাকে স্বাগত জানাতে জড়ো হন কর্মী সমর্থকরা। পাল্টা অবস্থান নেয় বিজেপি কর্মীরা। তৃণমূলের অভিযোগ, অভিষেকের উপরে হামলার লক্ষ্যে বিজেপির কর্মীরা বিমানবন্দর এলাকায় অস্ত্র নিয়ে প্রবেশ করেছে। এ সময় অভিষেককে ডিম নিক্ষেপের প্রস্তুতিও নেওয়া হয়।
আর যার জেরেই পরিস্থিতি উত্তপ্ত হয়, এক পর্যায়ে সেটি তুমুল মারামারিতে গড়ায়। ধানমন্ডি লেকে তৈরি হচ্ছে নজরুল মঞ্চ, পাশাপাশি লেক খনন, হাঁটার পথ, শিশুদের খেলার জায়গা, টয়লেটও তৈরি করা হবে। ৭৫ কোটি টাকায় প্রকল্পটি বাস্তবায়ন করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। চলতি বছরের জুলাইয়ে কাজ শুরু হবে আর শেষ করা হবে 1 বছরের মধ্যে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে লেকে নাগরিক সুবিধা বাড়বে, পাশাপাশি ধানমন্ডি এলাকার বাসিন্দাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিসরও বাড়বে বলে দাবি ডিএসসিসির। সহকর্মী রুবেল হাসানের ছবিতে আরেক সহকর্মী শাকিল হাসানের রিপোর্ট। প্রাচীন পাণ্ডু নদীর বেশিরভাগ শুকিয়ে গেলেও কিছু অংশ টিকে ছিল ঝিল হয়ে। ৬০-এর দশকে ধানমন্ডিকে আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলা হলে ঝিলটিও সংস্কার করা হয়, নাম দেয়া হয় ধানমন্ডি লেক। প্রায় ৮৬ একর জায়গার ৩১ একর স্থলভাগ, ৫৫ একর জলভাগ, প্রচুর গাছ আর স্বচ্ছ পানিতে লেকটি যেন ঢাকার ফুসফুস। গত কয়েক বছরে লেকের পরিবেশ নষ্ট হয়েছে। যত্রতত্র আবর্জনা আর দূষণে ধানমন্ডি লেক হারিয়েছে স্বকীয়তা। তাই সরকার ধানমন্ডি লেকের পরিবেশ ফিরিয়ে আনতে হাতে নিয়েছে একটি প্রকল্প। এর অধীনে লেক খনন, হাঁটার রাস্তা, পার্ক, বাচ্চাদের খেলার জায়গা, কফি শপ, টয়লেট তৈরি করা হবে। রবীন্দ্র সরোবরের আদলেই একটা নজরুল সরোবর থাকবে। লেকের নিচে স্লাস আছে, কিন্তু প্রায় ২-৩ ফিট ময়লা, এগুলো আমরা উঠিয়ে ফেলবো। কিন্তু টোটাল ৭৫ কোটি টাকা সব মিলিয়ে। ধানমন্ডি লেক শুধু প্রাকৃতিক নয়, ঢাকার অন্যতম সাংস্কৃতিক পরিসরও। রবীন্দ্র সরোবরে আয়োজিত হয় নানা সাংস্কৃতিক কার্যক্রম। অন্যদিকে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় লেকের পশ্চিমাংশের প্রায় অনেকটা ভরাট হয়ে গেছে। সেখানে সংস্কার করে আরেকটি নাগরিক পরিসর তৈরি করা হবে। ধানমন্ডি লেকের এই জায়গায় নতুন আরেকটি সাংস্কৃতিক কেন্দ্র তৈরির পরিকল্পনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নজরুল মঞ্চ নামের এই সাংস্কৃতিক কেন্দ্রে স্থানীয়রা এবং সাংস্কৃতিক দলগুলো নানা আয়োজন করার সুযোগ পাবে। এতে করে রাজধানী ঢাকার সাংস্কৃতিক পরিসর আরও বাড়বে। প্রকল্পটি বাস্তবায়ন করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আগামী মাস থেকেই শুরু হবে প্রকল্পের কাজ, জানান দক্ষিণ সিটির প্রশাসক। আমরা যদি এই মাসের শেষের দিক থেকে কাজ ধরতে পারি, তাহলে পরবর্তী ১-১২ মাস যে কটা দিন হয়তো সময়, এর আগেই আমি চেষ্টা করব যত দ্রুত করা যায় আর কি। ধানমন্ডি লেকের নানা জায়গা ইজারা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ইজারা প্রাপ্তরা এখানে রেস্তোরাঁ তৈরি করেছে। যত্রতত্র চেয়ার টেবিল বসানোর কারণে হাঁটার পরিবেশও নষ্ট হয়েছে। লেক পরিণত হয়েছে ব্যবসা কেন্দ্রে। তবে আগামীতে ধানমন্ডি লেককে ব্যবসা কেন্দ্র হতে দেয়া হবে না বলে জানিয়েছেন দক্ষিণ সিটির প্রশাসক। কোনোভাবে একটা কমার্শিয়াল ভেন্যুতে রূপান্তরিত করা যাবে না, যেটা ইতিমধ্যেই আমাকে দেখে খারাপ লাগে যে আজকে লেকে, ধানমন্ডি লেকে, রবীন্দ্র সরোবরে আজকে অনেকটা কমার্শিয়ালের মতো ভাব চলে আসছে। নাগরিকদের দাবি পুরো লেক থাকুক সবুজে আচ্ছাদিত, নির্মল পরিবেশে নাগরিকদের জন্য হয়ে উঠুক স্বস্তির জায়গা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজনে পরের ঘন্টার আয়োজন নিয়ে ফিরবেন সহকর্মী মশিউর অনিক। দেখার আমন্ত্রণ রইল।